বইযোগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব ফ্রান্স কাফকার কয়েকটি গল্প। এই গল্পগুলো অনুবাদ করেছেন কবির চৌধুরী। প্রথম গল্পের শিরোনাম আনহ্যাপিনেস, বাংলায় অসুখ। যখন অসহনীয় হয়ে উঠছিল, একদিন নভেম্বরের সন্ধ্যার দিকে আমি আমার ঘরের সরু ছোট্ট কার্পেটের ওপর দিয়ে ছুট লাগিয়েছিলাম, যেন ঘোড়দৌড়ের মাঠে দৌড়ুচ্ছি। আলোকিত রাস্তার দৃশ্য দেখতেই পাচ্ছিলাম না। তখন ঘরের ভেতর পানে মুখ ফিরিয়ে আয়নার গভীরে একটা নতুন উদ্দেশ্য পেয়ে গেলাম, আর তক্ষুনি জোরে চিৎকার করে উঠি। আর আমার নিজের চিৎকারই আমি শুনতে পেলাম, যে চিৎকারের কোনো উত্তর পাওয়া গেল না, যা তাকে টেনে সরিয়ে নিতে পারে তেমন কিছুই পেলাম না। ফলে কোনো বাধা না পেয়ে তা উচ্চ গ্রামে উঠতে থাকল, এবং যখন আর শোনা যাচ্ছে না, তারপরও সেটা থামতে পারল না। তখন দেয়ালের উপরের দরজাটা আমার দিকে খুলে গেল অতি দ্রুততার সঙ্গে, কারণ দ্রুততার প্রয়োজন ছিল। আর নিচে শান বাঁধানো সড়কের ওপর দাঁড়ানো শকটের ঘোড়াগুলি শূন্যে উঠে যেতে শুরু করল, যেন তারা যুদ্ধের ডামাডোলে পাগল হয়ে গেছে। শত্রুর সামনে মেলে ধরেছে তাদের নিরাভরণ গলা। অন্ধকার কালো করিডর থেকে ছোট্ট ভূতের মতো একটি শিশু হাওয়ায় ভেসে ঘরে ঢুকল। সেখানে এখনো বাতি জ্বালানো হয়নি। কাঠের মেঝের ওপর সে তার পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে দাঁড়াল। মেঝেটা প্রায় বোঝা যায় কি যায় না, এমনভাবে কেঁপে উঠল। আমার ঘরের গোধূলি আলোয় চোখ ঝলসে যাওয়ায় সে দুহাত দিয়ে দ্রুত তার মুখ ঢেকে ফেলবার উপক্রম করল। কিন্তু জানালার দিকে এক নজর তাকিয়েই অপ্রত্যাশিতভাবে নিজেকে সংবরণ করে নিল। রাস্তার আলো থেকে উঠে আসা ভাব ততক্ষণে জানালার শিকের বাইরে অন্ধকারের সুযোগে সেখানে জেগে বসেছে। খোলা দরজার পাশে দেয়ালের ডান কোণের ভার দিয়ে মেয়েটি দাঁড়াল, আর বাইরে থেকে আসা হাওয়াকে খেলা করতে দিল তার গোড়ালির গায়ে, তার গলায়, তার কপালের দুপাশে। আমি তার দিকে অল্প দৃষ্টিপাত করলাম, তারপর বললাম, গুড ডে। আর স্টোভের মাথার উপর থেকে আমার কোট তুলে নিলাম, কারণ অর্ধ উলঙ্গ অবস্থায় আমি ওখানে দাঁড়িয়ে থাকতে চাইনি। একটু সময় আমি আমার মুখ হাঁ করে দাঁড়িয়ে রইলাম, যেন আমার উদ্বেগ সেখান দিয়ে বেরিয়ে যাবার একটা পথ পায়। আমার মুখ বিস্বাদ ভরা, চোখের পাতা কাঁপছে। এক কথায় এই সাক্ষাৎ করতে আসাটা আমি এর প্রত্যাশা করলেও একমাত্র এটারই যেন দরকার ছিল। শিশুটি তখনও দেয়ালের পাশে এক জায়গাতেই দাঁড়িয়েছিল। তার ডান হাত সে পলেস্তারার গায়ে চেপে রেখেছে। আর সে যখন দেখল যে চুনকাম করা দেয়ালের বহির্ভাগটা রুক্ষ, তার আঙুলগুলি ঘষতে যাচ্ছে, তখন সে বেশ চমৎকৃত হল। তার গাল দুটি রাঙা হয়ে উঠল। আমি বললাম, তুমি কি সত্যি আমার খোঁজে এসেছ? ভুল করনি তো? এত বড় বাড়িতে ভুল হওয়া খুবই সহজ। আমার নাম এই, আর আমি তেতলায় থাকি। তুমি কি আমার সঙ্গেই দেখা করতে চাও? মেয়েটি মুখ ঘুরিয়ে তার কাঁধের উপর দিয়ে বলল, আস্তে আস্তে, সব ঠিক আছে। তাহলে আরেকটু ভেতরে সরে আসো, আমি দরজাটা ভেজিয়ে দিতে চাই। আমি এইমাত্র ভেজিয়ে দিয়েছি, ভেবো না। শান্ত হও, সহজ হও। না, ভাবনার কিছু নেই, কিন্তু এই করিডরে একগাদা লোক বাস করে। অবশ্য আমি তাদের সবাইকে চিনি। ওদের বেশিরভাগই এখন কাজ থেকে ফিরছে। ওরা যদি ঘরের মধ্যে কাউকে কথা বলতে শোনে, তাহলে নির্দ্বিধায় মনে করবে যে দরজা খুলে ঘরের মধ্যে কি ঘটছে সেটা দেখার তাদের ন্যায্য অধিকার আছে। ওরা ওই রকমই। তাদের দৈনন্দিন কাজ তারা শেষ করে এসেছে। এখন তাদের যে সাময়িক অবসর সময় আছে, এই সময়ে তারা কারো হুকুমদারি সহ্য করতে রাজি নয়। তাছাড়া এসব তুমি আমার মতোই বেশ ভালো জানো। আমাকে এ দরজাটা বন্ধ করতে দাও। বাহ, কি হয়েছে তোমার? গোটা বাড়ি এখানে ঢুকে পড়লেও আমি কিচ্ছু মনে করব না। আর আমি তো বললাম যে দরজা আমি বন্ধ করে দিয়েছি। তুমি কি মনে করো যে
একমাত্র তুমিই দরজা বন্ধ করতে জানো। আমি চাবি ঘুরিয়ে দরজায় তালা পর্যন্ত লাগিয়ে দিয়েছি। তাহলে সব ঠিক আছে। এর চাইতে বেশি কিছু আর আমি দাবি করতে পারি না। তবে দরজা তালা বন্ধ না করলেও চলতো। যাই হোক, এখানে যখন এসেছো তখন আরাম করে বসো। তুমি আমার অতিথি। তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারো। সহজ হও, লৌকিকতা করো না, ভয় পেও না। আমি তোমাকে থাকতে বা চলে যেতে বাধ্য করব না। তোমাকে কি আমার কথা বলতে হবে? তুমি কি আমাকে এত অল্প চেনো? না, আর তোমার এটা আমাকে বলার কোনো দরকার নেই। তার চাইতেও বড় কথা, আমাকে এটা বলা তোমার উচিত হয়নি। আমি তো একটা শিশু মাত্র। আমার সঙ্গে এত লৌকিকতা কেন? না না, ব্যাপারটা অত খারাপ নয়। হ্যাঁ, শিশু বটে, তবে খুব বেশি ছোট নও তুমি। তুমি বেশ বড়। তরুণী হলে আমার সঙ্গে একটা ঘরে এভাবে নিজেকে তালাবদ্ধ করে দিতে তুমি সাহস পেতে না। সে নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। আমি শুধু তোমাকে বলতে চাই, তোমাকে যে আমি খুব ভালো করে জানি, সেটা আমার আত্মরক্ষার জন্য বেশি কিছু নয়। এটা শুধু তোমাকেই আমার সামনে ছলনার একটা দেয়াল তুলে রাখার প্রয়াস থেকে মুক্তি দেয়। তবু তুমি আমাকে একটা কমপ্লিমেন্ট দিচ্ছ। দয়া করে এটা বন্ধ করো। প্লিজ বন্ধ করো। যাই হোক, আমি তোমাকে সর্বত্র এবং সর্বক্ষণ চিনি না, বিশেষ করে এরকম অন্ধকারে। বাতিটা জ্বালিয়ে দিলে অনেক ভালো হবে। না, হয়তো নয়। যাই হোক, আমি কথাটা মনে রাখব। তুমি আমাকে ভয় দেখিয়েছ। কি? তুমি বলতে চাও যে আমি তোমাকে ভয় দেখিয়েছি? দেখো, শেষ পর্যন্ত তুমি আসায় আমি খুব খুশি হয়েছি। শেষ পর্যন্ত বলছি, কারণ ইতিমধ্যে বেশ দেরি হয়ে গেছে। কেন তুমি এত দেরি করে এলে আমি বুঝতে পারছি না। কিন্তু এটা সম্ভব যে তোমাকে দেখার খুশিতে আমি আবোল তাবোল বকেছি এবং তুমি আমার কথার ভুল অর্থ করেছ। আমি 10 বার জিজ্ঞেস করব যে আমি হয়তো ওই রকম কিছু বলেছি। তোমাকে নানাভাবে ভয় দেখিয়েছি। যা তুমি বলতে চাও তাই করেছি। কিন্তু দোহাই তোমার, কোনো রকম ঝগড়াঝাটি নয়। কিন্তু তুমি ওরকম একটা কথা ভাবতে পারলে কি করে? কেমন করে আমাকে এরকম আঘাত দিতে পারলে? আমার এখানে তোমার এই স্বল্পকালীন উপস্থিতিকে কেন তুমি এভাবে নষ্ট করে দিতে চাইছো? তুমি যেমন ব্যবহার করছো, একজন অপরিচিত মানুষও এর চাইতে ভালো ব্যবহার করত। সেটা আমি বেশ বিশ্বাস করতে পারি। এটা বিরাট কোনো আবিষ্কার নয়। স্বভাবগত দিক থেকে আমি তোমার যত কাছে, কোনো অপরিচিত ব্যক্তির পক্ষে এর চাইতে বেশি কাছে আসা সম্ভব নয়। তুমিও এটা জানো। তাহলে এই করুণ রসের অবতারণা কেন? তুমি যদি শুধু একটা কমেডি মঞ্চস্থ করতে চাও, তাহলে আমি এই মুহূর্তে চলে যাব। কি? আমাকে কথা বলার মতো ধৃষ্টতা আছে তোমার? একটু বেশি সাহসের পরিচয় দিচ্ছ তুমি। মনে রেখো, তুমি যে ঘরে আছো সেটা আমার ঘর। পাগলের মতো তুমি যে দেয়ালে তোমার আঙুল ঘষছ, সেটা আমার দেয়াল। আমার ঘর, আমার দেয়াল। তাছাড়া তুমি যা বলছো তা যেমন হাস্যকর তেমনি ধৃষ্টতাপূর্ণ। তুমি বলছো যে তোমার স্বভাবই তোমাকে এভাবে বলতে বাধ্য করে, তাই কি? তোমার স্বভাব তোমাকে বাধ্য করে? তোমার স্বভাবের ভারী দয়া। তোমার স্বভাব আমারও স্বভাব, এবং আমি যদি স্বভাবগত কারণে তোমার প্রতি বন্ধু ভাবাপন্ন হই, তাহলে তুমিও কিছুতেই অন্য কোনো রকম হতে পারবে না। সেটা কি বন্ধু ভাবাপন্ন? আমি আগের কথা বলছি। পরে আমি কিরকম হব তা কি তুমি জানো? আমি কিছুই জানি না। আমি খাটের পাশের টেবিলের কাছে গিয়ে তার উপরে রাখা মোমবাতিটি জ্বালালাম। তখনও আমার ঘরে গ্যাস কিংবা বিজলি আলোর ব্যবস্থা হয়নি। তারপর আমি টেবিলে খানিকক্ষণ বসে রইলাম। বসে থাকতে থাকতে ক্লান্ত না হওয়া পর্যন্ত এর পরে উঠে আমার ওভারকোট পরলাম। সোফা থেকে টুপিটা হাতে তুলে নিলাম। ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিলাম। বাইরে বেরোবার সময় চেয়ারের একটা পায়ের সঙ্গে ধাক্কা লেগে হোঁচট খেলাম আমি। সিঁড়িতে আমার তলারই এক বাসিন্দার সঙ্গে দেখা হলো। সিঁড়ির দুধাপে পা রেখে থেমে সে জিজ্ঞাসা করল, কে হে বদমাস, এরই মধ্যে আবার বেরিয়ে পড়ছ? কি করতে পারি? আমি বললাম।
আমার ঘরে এইমাত্র এক ভূত এসেছিল। এমনভাবে কথাটা বললে যেন তুমি এইমাত্র তোমার স্যুপের পাত্রে একটা চুল পেয়েছো। তুমি ব্যাপারটাকে ঠাট্টায় পরিণত করছো, কিন্তু আমি তোমাকে বলছি ভূত ভূতই। খুবই সত্যি। কিন্তু যদি কেউ ভূতে বিশ্বাস না করে তাহলে? তো তুমি কি মনে করো যে আমি ভূতে বিশ্বাস করি? কিন্তু আমার অবিশ্বাস আমার কি কাজে আসতে পারে? খুব সহজ। সত্যিই যদি কোনো ভূত এসে উপস্থিত হয়, তাহলে তোমাকে ভীত হতে হবে না। ওহ, সেটা তো গৌণ ভয়। আসল ভয় হলো ওই অপচ্ছায়া কি জন্য এলো, সেই ভয়। এখন আমার ভেতরে সেটা বেশ শক্ত হয়ে বাসা বেঁধেছে। বিচলিত হয়ে আমি আমার সবগুলি পকেট হাতড়াতে শুরু করলাম। কিন্তু তুমি যখন ভূতটাকে ভয় পাওনি, তখন সে কেমন করে তোমার ওখানে এলো? তুমি সহজেই তাকে সে কথা জিজ্ঞাসা করতে পারতে। স্পষ্টতই তুমি কখনো কোনো ভূতের সঙ্গে কথা বলনি। ওদের কাছ থেকে কখনো কোনো প্রত্যক্ষ তথ্য জানা যায় না। এটা ওটা নানা কথা বলে ওরা কাটিয়ে দেয়। আমরা আমাদের অস্তিত্ব সম্পর্কে যতখানি সন্দিগ্ধ, এই ভূতেরা মনে হয় তার চাইতেও বেশি সন্দিগ্ধ। অবশ্য তারা যেরকম রোগাপলকা, তাতে তো অবাক হবার কিছু নেই। কিন্তু আমি শুনেছি যে ওদের মোটা করে তোলা যায়। তুমি তো বেশ খবর রাখো। হ্যাঁ, সে কথা সত্য। কিন্তু কেউ কি সে কাজ করবে? করবে না কেন? সে সিঁড়ির সর্বোচ্চ ধাপে পা তুলে বলল, ধরো সেটা যদি একটা রমণীভূত হয়। আহ, আমি বললাম, কিন্তু তখনও তা লাভজনক হয় না। আমার মনে অন্য একটা চিন্তার উদয় হলো। আমার প্রতিবেশী ততক্ষণে এত উপরে উঠে গেছে যে আমাকে দেখার জন্য সিঁড়ির বাঁকের কাছে তাকে মাথা ঘুরিয়ে নিচে ঝুঁকতে হলো। আমি চেঁচিয়ে বললাম, সে যাই হোক, শোনো, তুমি যদি আমার কাছ থেকে আমার ভূত চুরি করে নিয়ে যাও, তাহলে কিন্তু তোমার আমার সম্পর্ক শেষ হয়ে যাবে চিরতরে। ওহ, আমি শুধু ঠাট্টা করছিলাম বলে সে তার মাথা টেনে নিল। ঠিক আছে, আমি বললাম। আর এবার আমি সত্যি সত্যি শান্তভাবে হাঁটতে বেরোতে পারতাম। কিন্তু নিজেকে আমার এত অসহায় ও পরিত্যক্ত মনে হলো যে সিঁড়ি দিয়ে আবার ওপরে উঠে যাওয়াই আমার কাছে শ্রেয় মনে হলো। আমি তাই বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এবারের গল্পের শিরোনাম অ্যাডভোকেটস। আমার কোনো অ্যাডভোকেট আছে কি না সে সম্পর্কে আমি মোটেই নিশ্চিত না। এ বিষয়ে আমি সুস্পষ্টভাবে কিছুই আবিষ্কার করতে পারিনি। তার মুখ মনে হয় বৈরী ভাবাপন্ন। যারা আমার দিকে এগিয়ে আসে, করিডোরে যাদের সঙ্গে আমার সারাক্ষণ দেখা হয়, তাদের বেশিরভাগই দেখতে স্থূলাঙ্গী মহিলাদের মতো। তাদের পরনে নীল সাদা ডোরাকাটা বিশাল অ্যাপ্রন, সারা দেহ ঢাকা, পেটের ওপর হাত বুলাতে বুলাতে তারা অস্বস্তির সঙ্গে ইতস্তত ঘুরে বেড়ায়। আমি কোনো আদালত ভবনে কিনা তাও বুঝতে পারি না। কিছু কিছু নিদর্শন আছে তার সপক্ষে, আবার কিছু কিছু তার বিপক্ষে। নানা খুঁটিনাটির মধ্যে সবচাইতে বেশি করে যা আমাকে আদালতের কথা মনে করিয়ে দেয়, তা হলো দূর থেকে অন্তহীন ভেসে আসা একটা গুঞ্জনধ্বনি। কোন দিক থেকে ওই শব্দ আসছে সেটা বলা যাবে না, কিন্তু প্রত্যেকটি ঘর ওই শব্দে এসব পরিপূর্ণ যে মনে হয় সেটা আসছে সব জায়গা থেকে। কিংবা আরও যা স্বাভাবিক মনে হয়, সেটা আসছে তুমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখান থেকে। এইটাই এই গুঞ্জনধ্বনির উৎস। কিন্তু সেটা নিশ্চয়ই একটা বিভ্রান্তি, একটা মোহমায়া, কারণ শব্দটা আসছে দূর থেকে। এই করিডোরগুলি দীর্ঘ, উঁচু, ওপরের দিকে বাঁকানো, গাম্ভীর্যময়। দরজাগুলি হালকা কারুকার্য খচিত। মনে হয় করিডোরগুলি প্রগাঢ় নৈশব্দের জন্যই তৈরি, যেন কোনো মিউজিয়াম কিংবা লাইব্রেরির করিডোর। তবে এটা যদি আদালত না হয়, তবে আমি এখানে অ্যাডভোকেট খুঁজে বেড়াচ্ছি কেন? কারণ আমি তো সর্বত্রই একজন অ্যাডভোকেটের খোঁজ করছি। তাকে তো দরকার হয় সবখানে। অন্যান্য জায়গায় যত দরকার হয়, তার চাইতে আদালতেই বরং কম দরকার হয়। কারণ আদালত আইন অনুযায়ী তার রায় দেয়। যদি মনে করা হয় যে এই কাজটা অন্যায়ভাবে কিংবা হালকাভাবে করা হয়, তাহলে জীবনধারণই অসম্ভব হয়ে পড়ে। মানুষকে এটা বিশ্বাস করতেই হবে যে আদালত আইনের মর্যাদাকে তার স্বাভাবিক গতিধারায় প্রবাহিত হবার পরিপূর্ণ সুযোগ দেয়, কারণ তাই তার কর্তব্য। কিন্তু আইনের নিজের ভেতরেই রয়েছে অভিযোগ,
পক্ষ সমর্থন এবং বিচারের রায়, এবং এর মধ্যে কোনো ব্যক্তিবিশেষের নাক গলানো একটা অপরাধ। অবশ্য যে সাক্ষ্য প্রমাণ বিচারের রায়ের পথ সুগম করে দেয় তার কথা ভিন্ন। এটা নির্ভর করে নানা অনুসন্ধানের ওপর, যে অনুসন্ধান চালানো হয় এখানে ওখানে, আত্মীয় স্বজন এবং অপরিচিত মানুষদের মধ্যে, গল্প এবং বন্ধুদের মধ্যে, পারিবারিক এবং জনজীবনের অঙ্গনে, শহরে আর গায়ে, এক কথায় সর্বত্র। এইখানে অ্যাডভোকেটের প্রয়োজনীয়তা সবচাইতে বেশি জরুরি হয়ে পড়ে। অনেক অনেক অ্যাডভোকেট, খুব ভালো হয় একেবারে গায়ে গায়ে লাগিয়ে অ্যাডভোকেটদের একটা জীবন্ত দেয়াল গড়ে তুলতে পারলে। অ্যাডভোকেটরা তো স্বাভাবিকভাবেই ভারিক্কি প্রাণী। অবশ্য বাদীরা, ওই ধূর্ত শৃগালরা, ওই অদৃশ্য ইঁদুরের দল, সামান্য একটু ফাঁক পেলেই তার মধ্য দিয়ে ঢুকে পড়ে, সুরসুর করে ঢুকে যায় অ্যাডভোকেটদের পায়ের ফাঁক দিয়ে। অতএব সাবধান। আর সেজন্যেই আমি এইখানে অ্যাডভোকেট সংগ্রহ করে বেড়াচ্ছি। কিন্তু এখনো আমি কাউকে পাইনি, শুধু ওই বৃদ্ধা মহিলাদের যাওয়া আসা করতে দেখেছি। আমি যদি খোঁজার কাজে ব্যস্ত না থাকতাম তাহলে নিশ্চয়ই ঘুমিয়ে পড়তাম। না, আমি ঠিক জায়গায় নেই। আমি যে ঠিক জায়গায় নেই এই অনুভূতি থেকে আমি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছি না। আমার সেই জায়গায় থাকার কথা যেখানে সব ধরনের লোক একত্রিত হয়, দেশের নানা স্থান থেকে, সকল শ্রেণীর থেকে, সকল পেশা থেকে, সব বয়সের লোক, অনেক মানুষের ভিড় থেকে, যারা উপযোগী, যারা বন্ধুভাবাপন্ন, যারা আমাকে পছন্দ করে, তাদের বেছে নেবার সুযোগ থাকা উচিত আমার। সম্ভবত এর জন্য সর্বাপেক্ষা উপযুক্ত স্থান হচ্ছে কোনো বিশাল মেলা প্রাঙ্গণ। তার বদলে আমি এই করিডরগুলিতে ঘুরে বেড়াচ্ছি, যেখানে দেখা মেলে শুধু ওই বুড়িদের, তাও খুব বেশি সংখ্যায় নয়, আর সবসময় ওই একই মুখ। তার ওপর ধীরগতি সত্ত্বেও ওদেরকেও পাকড়ানো যায় না। ওরা ছুটে যায় আমার কাছ থেকে, বর্ষার মেঘের মতো ভেসে বেড়ায়, সম্পূর্ণ অজানা কাজকর্মে নিজেদের আপাতমস্তক ডুবিয়ে রাখে। তাহলে দরজার উপরে লেখাটিও না পড়ে কেন আমি একটা বাড়িতে ঢুকে পড়ি? কেন নিজেকে দ্রুত আবিষ্কার করি এই করিডরগুলিতে, আর গোয়ারতুমি করে এখানে গ্যাট হয়ে পড়ে থাকি, এমনভাবে যে কখনো যে আমি এই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম, সিঁড়ি দিয়ে উপরে ছুটে উঠেছিলাম, সে কথা পর্যন্ত মনে করতে পারি না। কিন্তু আমি ফিরে যেতে পারি না। সময়ের এই অপচয়, ভুল করার এই স্বীকৃতি, সেটা আমার পক্ষে অসহনীয় হবে। কি এই ক্ষণস্থায়ী দ্রুত অপসৃয়মান জীবনে ওই অধৈর্য গুঞ্জন যার নিত্যসঙ্গী, সেখানে সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে যাব? অসম্ভব। তোমাকে প্রদত্ত সময় এত কম যে একটা মুহূর্ত যদি তুমি হারাও, তাহলে ততক্ষণে তোমার সমগ্র জীবন তুমি হারিয়ে ফেলবে। কারণ যতটুকু সময় তুমি খুইয়ে ফেলো ততটুকুই তোমার জীবনকাল, তার একরত্তি বেশি নয়। তাই তুমি যদি হাঁটতে বেরিয়ে থাকো, তাহলে যাই ঘটুক না কেন তুমি চলতে থাকবে, কোনো ঝুঁকি নেই তোমার। শেষ পর্যন্ত তুমি হয়তো পড়ে যাবে, কিন্তু তুমি যদি প্রথম কয়েকটি পদক্ষেপ নেবার পরই ঘুরে নিচে নেমে যেতে সিঁড়ি ভেঙে, তাহলে তুমি তৎক্ষণাৎ পড়ে যেতে, এবং সম্ভবত নয়, সুনিশ্চিতভাবে। অতএব এই করিডোরে তুমি যদি কিছু না পাও, দরজা খোলো। দরজার ওপাশে যদি কিছু না পাও, তাহলে আরও তলা আছে, সেখানে। ওপরেও যদি কিছু না পাও, তাহলে লাফিয়ে আরও উপরে উঠে যাও। যতক্ষণ তুমি উপরে উঠতে থাকবে ততক্ষণ সিঁড়ি শেষ হবে না। তোমার আরোহণরত পায়ের নিচে উপরের দিকে তা ক্রমাগত বেড়ে চলবে। এবারের গল্পের শিরোনাম চিলড্রেন অন এ কান্ট্রি রোড, বাংলায় গ্রামের পথে ছোটরা। বাগানের বেড়ার ওপাশ দিয়ে গুড়গুড় ধ্বনি তুলে ছুটে যাওয়া ঘোড়ার গাড়ির শব্দ শুনতাম আমি। মাঝে মাঝে হালকা বাতাসে লতাপাতা দুলে উঠলে তার ফাঁক দিয়ে সেগুলি দেখতেও পেতাম। গ্রীষ্মের দাবদাহে গাড়ির চাকার পাখিগুলি ও মধ্যবর্তী দণ্ড ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করত। শ্রমিকরা মাঠ থেকে ফিরছে, আর ওরা এমন হাসত যে সে একটা লজ্জাকর ব্যাপার। আমি আমাদের ছোট্ট দোলনায় বসেছিলাম। আমার বাবা মার বাগানে গাছগাছালির মধ্যে আমি বিশ্রাম নিচ্ছিলাম। বেড়ার ওপাশে চলাচল কখনো থামত না। শিশুদের ছুটে যাওয়া পায়ের শব্দ মুহূর্তের মধ্যে মিলিয়ে যেত। শস্যভর্তি গাড়ির ওপর মেয়ে পুরুষ উঁচু হয়ে কোনো রকমে বসে আছে, তাদের ছায়া পড়েছে বাগানের ফুলের জমিতে। সন্ধ্যার দিকে আমি দেখতাম এক বৃদ্ধ ভদ্রলোককে,
লাঠি হাতে ধীরে ধীরে পায়চারি করছেন। দুটি মেয়ে হাত ধরাধরি করে আসছিল, তাকে ওরা সম্ভাষণ করল। তিনি ঘাসের ওপর সরে গিয়ে ওদের পথ করে দিলেন। তারপর অনেকগুলি পাখি ওপর দিকে উড়াল দিল, যেন এক পশলা বৃষ্টি। আমি আমার দু চোখ দিয়ে তাদের অনুসরণ করলাম। দেখলাম এক নিঃশ্বাসে তারা কত উঁচুতে উঠে যাচ্ছে। আর একসময় আমার মনে হলো যে তারা উপরে উঠে যাচ্ছে না, বরং আমি পড়ে যাচ্ছি, এবং নিছক দুর্বলতা থেকে আমি দড়ি শক্ত করে ধরে একটু একটু করে দুলতে শুরু করলাম। অল্প একটু পর ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলে আমি আরও জোরে দুলতে থাকলাম। আর তখন ঊর্ধ্বে উড্ডীয়মান পাখির পরিবর্তে আকাশে দেখা দিত কম্পমান তারার দল। মোমবাতির আলোতে আমাকে আমার রাতের খাবার পরিবেশন করা হতো। প্রায়ই কাঠের তক্তাটার ওপর আমি আমার দুবাহু রাখতাম। মাখন রুটি মুখে তোলার সময়ই আমি ক্লান্তিতে প্রায় ভেঙে পড়তাম। উষ্ণ বাতাসে জানালার মোটা পর্দা ফুলে ফেঁপে উঠত, আর বাইরে পথ চলা কোনো মানুষ হাত দিয়ে সেই পর্দা চেপে ধরত, যেন লোকটি আমাকে একটু ভালো করে দেখতে চায়, যেন আমার সঙ্গে সে একটু কথা বলতে চায়। সাধারণত মোমবাতি অল্পক্ষণের মধ্যেই নিভে যেত, আর বাতির কালো ধোঁয়ার মধ্যে পতঙ্গগুলি কিছুক্ষণ বৃত্তাকারে ঘুরত। জানলার ওপাশ থেকে আমাকে কেউ কোনো প্রশ্ন করলে আমি তার দিকে এমনভাবে তাকাতাম যেন আমি দূরের কোনো পাহাড় দেখছি, কিংবা তাকিয়ে আছি শূন্যের পানে। অবশ্য সে কোনো উত্তর পেল কিংবা পেল না তা নিয়ে তারও কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু কেউ যদি জানালার চৌকাঠের ওপর লাফিয়ে উঠে বলতো যে অন্যরা এরই মধ্যে জড়ো হয়ে অপেক্ষা করছে, তখন আমি একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াতাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলছ কেন? হয়েছেটা কি? এমন সাংঘাতিক কিছু কি ঘটেছে যার কোনো প্রতিকার নেই? আমরা কি তা থেকে কখনো পরিত্রাণ পাব না? সবকিছু কি খোয়া গেছে? কিছুই খোয়া যায়নি। আমি ছুটে বাড়ির সামনে গেলাম। যাক, এতক্ষণে তুমি এলে তাহলে। তুমি সবসময় দেরি করো। শুধু আমি কেন, বিশেষ করে তুমি আসতে না চাইলে তুমি বাড়িতেই থাকো না কেন? নো কোয়ার্টার, নো কোয়ার্টার, এ আবার কি ঢঙের কথা? আমরা প্রবল বেগে রাতের মধ্যে ছুটে গেলাম। তখন আর দিন নেই, রাত নেই। এই তো আমাদের কোটের বোতামগুলি দাঁতের মতো ঠকঠক করে শব্দ করছে। তারপর আবার আমরা পরস্পরের কাছ থেকে নিয়মিত দূরত্ব রেখে ছুটে চলেছি। উষ্ণাঞ্চলের পশুর মতো আমাদের নাক দিয়ে আমরা আগুন ভরা নিঃশ্বাস নিচ্ছি। প্রাচীন যুগের যুদ্ধের সময় বর্মধারী অশ্বারোহী সৈনিকদের মতো আমরা পা ঠুকতাম, লাফিয়ে উঠতাম। ছোট্ট গলিটার মধ্যে একে অন্যকে হটিয়ে নিয়ে যেতাম এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তারপর আমাদের পায়ের গতিবেগের ধাক্কায় বড় রাস্তার অনেকখানি পর্যন্ত ছুটে যেতাম। দলছুট কিছু মূর্তি খাদের মধ্যে অবস্থান নিত, কিন্তু ঈষৎ অন্ধকারাচ্ছন্ন পাহাড়ি ঢালের আড়ালে অদৃশ্য হতে না হতেই তাদের আবার দেখা যেত উপরের রাস্তায়। তারা সেখানে দাঁড়িয়ে আছে সদ্য আগত কোনো দলের মতো। সেখান থেকে নিচের দিকে তারা তাকাচ্ছে। এসো, নিচে নেমে এসো। তোমরা আগে উপরে উঠে এসো। তাই করি, আর তোমরা আমাদের ঠেলে নামিয়ে দাও। না না, সেটি হচ্ছে না। আমাদের তেমন বোকা পাওনি। মানে ভয় পেয়েছো? এসো, উঠে এসো, কাপুরুষদের দল। ভয় পেয়েছি? তোমাদেরকে ভয় পাবো? আমাদের ঠেলে ধাক্কা দিয়ে নিচে নামাবে তোমরা? হাসালে। আমরা উঠে যেতে চেষ্টা করলাম, আর ওরা আমাদের ঠেলে নিচে নামিয়ে দিল। আমরা হুড়মুড় করে উল্টে পাল্টে রাস্তার পাশের ঘাস জমিতে লুটিয়ে পড়লাম। আমাদের সবকিছুই মনে হলো তৃপ্তিকরভাবে উষ্ণ। ঘাসের মধ্যে আমাদের গরমও লাগলো না, ঠান্ডাও না, শুধু ক্লান্ত বোধ করলাম। ডান পাশে ফিরে কানের নিচে একটা হাত রেখে খুব সহজেই ওখানে ঘুমিয়ে পড়া যেত, কিন্তু চিবুক উঁচু করে আবার উঠে দাঁড়াতে ইচ্ছে করত আমাদের, শুধু আরও গভীর কোনো গর্তে গড়িয়ে পড়ার জন্যে। তারপর দুবাহু কোনাকুনি আটকে পা দুটি একপাশে জোরে চালিয়ে আমরা আবার লাফিয়ে উঠতে চেষ্টা করতাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা শুধু গভীরতর আরেকটা গর্তে গিয়ে পড়তাম, আর এর সমাপ্তি আমরা কখনোই কামনা করতাম না। এই শেষ গর্তটায় হাত পা ছড়িয়ে, বিশেষ করে হাঁটু দুটি, কেমন করে ভালোভাবে ঘুমানো যায় সে কথা কেউ ভাবত না। আমরা সেখানে শুধু দুর্বল শক্তিহীন মানুষের মতো চিত হয়ে পড়ে থাকতাম। একটু কাঁদতে সামান্য ইচ্ছা হতো। মাঝে মাঝে কেউ একটি তরুণ দেহের দুপাশে নিজের কোনোই সজোরে চেপে ধরে কারো মাথার ওপর দিয়ে লাফিয়ে পাহাড়ের ঢাল থেকে রাস্তার ওপরে গিয়ে পড়ত। তার কালো জুতো দেখা যেত,
আর শুয়ে থাকা মানুষটার চোখ পিটপিট করে উঠত তখন। ইতিমধ্যে আকাশের বুকে চাঁদ বেশ খানিকটা উঠে গেছে। তার আলোয় একটা ডাকগাড়িকে চলে যেতে দেখা গেল। হালকা বাতাস ছড়িয়ে পড়ল চারদিকে। গর্তের মধ্যেও সেটা বোঝা গেল। তার পাশের বনানীতে পাতার মর্মর ধ্বনি উঠল। তখন একা থাকার জন্যে কারো মধ্যে তেমন ব্যস্ততা আর দেখা গেল না। কোথায় তোমরা? এদিকে এসো, সবাই একসঙ্গে। লুকিয়ে আছো কি জন্যে? পাগলামি বন্ধ করো এবার। ডাকগাড়িটা চলে গেছে, সেটা খেয়াল করনি? এরই মধ্যে? হ্যাঁ, তুমি যখন ঘুমিয়েছিলে সেই সময়। আমি ঘুমাইনি, কি যাতা বলছো? চুপ করো, তুমি তো এখনো আধা ঘুমে। আমি ঘুমাইনি বলছি। বাজে কথা বলো না। এবার আমরা ঘন হয়ে সবাই একসঙ্গে ছুট লাগালাম, পরস্পরের হাত ধরাধরি করে। এখন আর মাথা উঁচু করে রাখা যাচ্ছে না, কারণ এবার আমরা ঢালু পথে নামছি। আমাদের মধ্যে একজন রেড ইন্ডিয়ানদের রণহুঙ্কার দিল। আমাদের পা অবিশ্বাস্য গতিতে ঘোড়ার মতো লাফিয়ে চলল। লাফ দেওয়ার সময় হাওয়া আমাদের কটিদেশ উঁচু করে তুলে ধরল। কোনো কিছুর সাধ্য ছিল না আমাদের থামায়। এত প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে আমরা ছুটছিলাম যে একে অন্যকে ছাড়িয়ে যাবার সময়ও আমরা বুকের ওপর 2 হাত বেঁধে প্রশান্ত চিত্তে চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখতাম। ছোট নদীটির ওপরে সেতুর কাছে এসে আমরা থামলাম। যারা এর ওপর দিয়ে আগে ছুটে গিয়েছিল তারা আবার ফিরে আসত। নিচে জলধারা, পাথর আর শিকড় বাকরের গায়ে মৃদু শব্দ তুলে আছড়ে পড়ত, যেন এখনও বেশ রাত হয়ে যায়নি। আমাদের মধ্যে কোনো একজনের সেতুর পাঁচিলের ওপর লাফ দিয়ে না ওঠার কোনো কারণ ছিল না। গাছের ঝাড়ের পেছনে দূরে একটা রেলগাড়িকে ছুটে যেতে দেখতাম আমরা। সব কামরার আলো জ্বালানো, জানালার শার্সি নিশ্চিতভাবে নামানো। আমাদের মধ্যে একজনকেও জনপ্রিয় একটা গান ধরত, কিন্তু আমাদের সবারই ইচ্ছে করত গান গাইতে। গাড়ি যত দ্রুত বেগে যাচ্ছে, আমরা তার চাইতেও দ্রুত গতিতে গান গাইতাম। আমাদের কণ্ঠস্বর যথেষ্ট শক্তিশালী না হওয়ায় আমরা আমাদের বাহু দোলাতাম প্রবল বেগে। আমাদের সম্মিলিত গলার শব্দ পাহাড় চূড়ার তুষারধসের চাইতেও বেশি জোরে ছুটে যেত। খুব ভালো লাগতো আমাদের এই ব্যাপারটা। কেউ যখন অন্যের সঙ্গে গান গাওয়ায় যোগ দেয়, তখন মনে হয় যেন মাছ ধরা ছিপের বড়শির টানে সে ভেসে চলেছে। ওইভাবে আমরা গান গাইতাম। আমাদের পেছনে বনানী, আমরা গাইতাম দূরবর্তী পর্যটকদের কর্ণকুহরের উদ্দেশ্যে। গায়ের বড়রা তখনও জেগে আছে, মায়েরা রাতের বিছানা পাচ্ছে। আমাদের এবার সময় শেষ হলো। আমার পাশের জনকে আমি চুমু খেলাম, সবচাইতে কাছের 3 জনের হাতে হাত রাখলাম। তারপর দৌড়াতে শুরু করলাম বাড়ির পানে। কেউ আমাকে পেছন থেকে ডাকল না। আমি প্রথম চৌমাথায় পৌঁছলাম। আমাকে ওরা কেউ এখন আর দেখতে পাচ্ছে না। আমি মোড় ঘুরে মেঠো পথ দিয়ে আবার বনানীর ভেতর ঢুকে পড়লাম। আমি দক্ষিণের এই শহরের দিকে চলতে শুরু করলাম, যেখানে আমাদের গ্রাম সম্পর্কে ওরা বলাবলি করে। ওখানে আপনি অদ্ভুত সব লোকজনের দেখা পাবেন। একবার চিন্তা করে দেখুন, ওরা কেউ কখনো ঘুমায় না। কেন? কারণ ওরা কখনো ক্লান্ত হয় না। কেন হয় না? কারণ তারা বোকা। বোকারা কি ক্লান্ত হয় না? বোকারা কেমন করে ক্লান্ত হবে? এই গল্পটির শিরোনাম এক নাইট, বাংলায় নিশীথে। রাত্রির ভেতর গভীরভাবে নিমজ্জিত। কখনো কখনো একজন মানুষ যেভাবে ধ্যানের মধ্যে তার মাথা ডুবিয়ে দেয়, সেইভাবে রাত্রির মধ্যে পরিপূর্ণভাবে ডুবে যাওয়া। চারপাশের লোকজন নিদ্রামগ্ন। এ একটা নির্দোষ ভাব, একটা নিষ্পাপ আত্মপ্রবঞ্চনা। এটা ভাবা যে তারা বাড়িতে ঘুমুচ্ছে, নিরাপদ শয্যায়, নিরাপদ ছাদের নিচে, হাত পা ছড়িয়ে কিংবা তোশকের ওপর গুটিসুটি হয়ে, চাদর মুড়ে কম্বলের তলায়। আসলে তারা জড়ো হয়েছে অতীতের এক সময়ে তারা যেমন জড়ো হয়েছিল, এবং আবারও পরবর্তী এক সময়ে এক মরু অঞ্চলে, খোলা ছাউনিতে, অসংখ্য মানুষ, বিরাট একদল, একটা জাতি, শীতল আকাশের নিচে, শীতল মাটির ওপর। আগে একসময় তারা যেভাবে দাঁড়িয়েছিল, আবার এখন সেখানে নিক্ষিপ্ত, বাহুর উপর কপাল চেপে ধরে, মুখ মাটির দিকে রেখে শান্তিতে ঘুমুচ্ছে তারা। আর তুমি, প্রহরীদের একজন, লক্ষ্য রাখছ তুমি তোমার পাশের লাকড়ির স্তূপ থেকে একটা জ্বলন্ত কাষ্ঠখণ্ড তুলে ধরে তোমার সবচাইতে কাছের মানুষটিকে দেখছ। কেন চোখ রাখছ তুমি? বলা হয় কোনো একজনকে চোখ রাখতেই হয়, কোনো একজনকে সেখানে থাকতেই হয়।